আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং আজকে কালকে ভালো থাকার সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ। কেন স্যার? এটা আশা রাখি যে আজকে কালকেও ভালো থাকবো ইনশাআল্লাহ। यस স্যার। নিশ্চিতভাবে তো খারাপ রাখা যাবে না। নিশ্চিতভাবে তো বলা যাচ্ছে না যে খারাপ থাকবে। ও স্যার, সম্ভাবনা। হ্যাঁ, সম্ভাবনা একটা চলছে তো, এই জন্য বললাম সম্ভাবনা রয়েছে আমি আজকে কালকেও ভালো থাকবো। আবার সম্ভাবনা রয়েছে আমি আজকালের মধ্যে মারা যেতে পারি, আজকেই মারা যেতে পারি, সম্ভাবনা, তাই না? আমরা মারা যাব এটা নিশ্চিত, কিন্তু কবে মারা যাব এটা অনিশ্চিত। এটা আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না কবে মারা যাবো, কিন্তু মারা যেতে হবে সবাইকে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কোনো উপায় নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, বলো যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ সেই মৃত্যু তোমাদেরকে ধরবেই, পাকড়াও করবেই, কোনো উপায় নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো তোমাদেরকে মৃত্যু ধরবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা কোনো সুদৃঢ় গম্বুজের মধ্যে থাকো সেখান থেকেও তোমাদেরকে মৃত্যু ধরবে। তো মৃত্যু আমাদেরকে ধরবে নিশ্চিত, মারা যাবো এটা নিশ্চিত, এটা কোনো এখানে সম্ভাবনার কথা নাই। বলা যাবে না যে সম্ভবত মারা যাবো, কিন্তু কবে মারা যাবো, আজকে কালকে পরশু, এটা সম্ভবত সম্ভাবনার ব্যাপার আসছে। তো যাই হোক, আমাদের অঙ্ক চলছিল সম্ভাবনা। আমরা চেষ্টা করবো আজকে যতদূর পারা যায় শেষের দিকে নিয়ে যাওয়া। 9 নাম্বার, 8 পর্যন্ত হয়ে গেছিল, 9 নাম্বার। 9 নম্বরে বলা আছে যে একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোর অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? একটা ছক্কা যদি আমরা একবার নিক্ষেপ করি তাহলে কি কি আসতে পারে? 1 2 3 4 5 6। একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে আসতে পারে হচ্ছে 1 2 3 4 5 6, এর বাইরে তো আসবে না, 6টা সংখ্যা আসতে পারে। তো সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 6 স্যার 6টা, 6। এখন দেখতে হবে যে আমাদেরকে কোন বিষয়ের সম্ভাবনা বের করতে বলেছে, সেই বিষয়টা অনুকূল দেখতে হবে। তো বলা আছে যে জোর অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, জোর অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা আছে? জোর আছে জোর 3টা আর 3 দ্বারা বিভাজ্য 2টা। 2টা, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। জোর আছে 3টা, 3 দ্বারা বিভাজ্য আছে 2টা, কিন্তু সব মিলে নিতে হবে 4টা। 2 3 4 6, 3 3 না 6, 6 সংখ্যাটা জোরের মধ্যেও পড়ে, আবার 3 দ্বারা বিভাজ্যের মধ্যে পড়ে। হ্যাঁ, তো তাহলে বোঝা গেল যে অতএব জোর অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হওয়ার সম্ভাবনা প্রথমে হচ্ছে অনুকূল। অনুকূল ফলাফল কয়টা? 4টা। তাহলে এখন আমরা চলে যাব সম্ভাবনায়। অতএব জোর অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার
সম্ভাবনা সংক্ষেপে লিখলাম 4/6 তারপরে 2/3। এটা যদি আমরা পরিপূর্ণভাবে লিখি তাহলে এখানে সূত্র লিখতে হবে যে উক্ত ঘটনার অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য। আচ্ছা যদি গাণিতিক ভাবে লিখি, গাণিতিক ভাবে লিখলে হবে পি অফ, ধরে নিতে হবে তাহলে মনে করি ঘটনাটা হচ্ছে এ, জোড় অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হওয়ার ঘটনা এ। এই কথাটা একবার লিখে নিলে পরে কিন্তু আর এত আমাদের বারবারই যে জোড় অথবা 3 দ্বারা বারবার লিখতে হয় না, একবার আমরা লিখে নিলাম জোড় অথবা 3 দ্বারা হওয়ার ঘটনাটা হচ্ছে এ। তাহলে আমরা লিখবো যে এ কয়টা, এ মানে উপাদান কয়টা আছে, তারপরে এখানে হচ্ছে তোমার এর অনুকূল কয়টা আছে, এর হবে, তারপরে এ ঘটনা ঘটার সম্ভাবনা। বারবার আমাদের জোড় এবং জোড় অথবা 3 দ্বারা লেখার দরকার হচ্ছে না। এটা হবে হচ্ছে এস, এস ইকুয়াল টু একটা সেট হবে 1 2 3 4 5 6, তখন এস হয়ে যাবে সেট। এসটাকে তখন বলা হয় নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র সম্পর্কে আলোচনা হবে একটু পরে। আর এন অফ এস এটা হচ্ছে ফলাফল, সম্ভাব্য সমগ্র ফলাফল, এটা হচ্ছে 6। আর এটা আসবে, এটা হচ্ছে এ, এ ইকুয়াল টু হচ্ছে 2 3 4 6। এটা হচ্ছে গণিত ভাবে লিখলে এরকম হবে এন অফ এ ইকুয়াল টু এন অফ এ ইকুয়াল টু 4। এখানে হচ্ছে এন অফ পি অফ এ, পি স্যার পি অফ এ ইকুয়াল টু এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। একই উত্তর আসবে 2/3। গাণিতিক ভাবে লেখা যাবে, তবে অবশ্যই এ দ্বারা তুমি কি বোঝাচ্ছ লিখতে হবে। গাণিতিক ভাবে করাটা বেশি ভালো, মানে বেশি পছন্দনীয়। यस স্যার, সম্ভব গাণিতিক ভাবে শর্টকাটও হবে আবার পছন্দনীয় বেশি, কারণ এটা তুমি মানে গণিতের ইয়াগুলা ব্যবহার করেছো পি অফ এন অফ। আচ্ছা, এন অফ ব্যবহার করে লাভটা আছে, আরেকটা লাভ আছে। এখন প্রথম থেকে একটা ভুল তোমরা করতে গেছিলে, সেটা হচ্ছে তোমরা আলাদা আলাদা করে জোড় এটাকে আলাদা করেছো, 3 দ্বারা বিভাজ্যকে আলাদা করেছো। এই বিষয়টা বোঝানোর জন্য অঙ্কটা আমি নিয়ে আসছি। জোড়কে যদি আলাদা করো তাহলে জোড়ের মধ্যে কি আছে, 2 4 6 আছে। তো জোড়কে আমি এক করলাম, জোড় হচ্ছে a, আর b ধরলাম আমি আরেকটা জিনিস, সেটা হচ্ছে b এর মধ্যে আছে 3 6। তো জোড়কে 2 4 6 ধরলাম, a একটা সেট ধরলাম, আর b হচ্ছে 3 আর 6 3 দ্বারা বিভক্ত। তো দুইটাকে যদি আলাদা মনে করি তাহলে জোড় অথবা 3 দ্বারা বলতে কি বোঝাচ্ছে? জোড় অথবা 3 দ্বারা বলতে ইউনিয়ন, ইউনিয়ন না, ইউনিয়ন বি বোঝাচ্ছে। ইউনিয়ন বি মানে তো স্যার ইউনিয়ন, তখন 2 4 ইউনিয়ন, ঠিক আছে, অথবা মানে ইউনিয়ন 2 3 4 6। তাহলে এখন তো প্রবলেম থাকলো না। यस স্যার, আলাদা করে করলে তোমাকে ইউনিয়ন করতে হবে। আচ্ছা, আরেকটা, যদি কেউ ভুলে দুইটা আলাদা করে বের করে ফেলে, মনে করে একদম ভুলে পি অফ এ বের করে ফেলছে, পি অফ বি বের করে ফেলছে, দুইটা আলাদা করে বের করছে, এটা হবে 1/2, এটা হবে 1/3। তখন স্যার প্লাস, তখন কি করবে? তখন পি অফ এ ইন্টারসেকশন বি সমান কি হবে? স্যার প্লাস আর বি, এ ইউনিয়ন বি সমান শুধু প্লাস করলে হয়ে যাবে পি অফ এ প্লাস পি অফ বি, মাইনাস করতে হবে আর পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি কে আবার মাইনাস করতে হবে। তাহলে পি অফ এ হচ্ছে 1/2 প্লাস পি অফ বি হচ্ছে 1/3। আবার দুইটাই হওয়ার সম্ভাবনা আছে 6, এটা 1/6 এর সম্ভাবনা আছে। দুইটা কমন হচ্ছে 6 আসার সম্ভাবনা। তাহলে এত ঝামেলায় যাওয়ার দরকার নেই, আমরা সরাসরি এই যে অথবা মধ্যে 4টা করে দেব। তবে তোমরা ইন্টারমিডিয়েটে গেলে দেখবে যে এইভাবে অঙ্ক করা আছে, এইভাবে আলাদা 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 করে অঙ্ক করা আছে, ঠিক আছে? यस স্যার। আবার যে 1/2 1/3 গুণ করলে 1/6 হয়। তো এরকম ক্ষেত্রে এই যে পি এর মধ্যে 6 আছে, আবার এ এর মধ্যে 6 আছে, বি এর মধ্যে 6 আছে। অর্থাৎ যখন আমরা বলছি যে জোড় তখনও 6 কে পাওয়া যাচ্ছে, যখন আমরা বলছি 3 দ্বারা বিভাজ্য তখনও 6 পাওয়া যাচ্ছে। দুই জায়গাতে 6 আছে, এইজন্য একটা ঘটলে আরেকটা ঘটবে না এরকম সম্ভাবনা নাই। এটাকে পরস্পর অবিচ্ছিন্ন ঘটনা বলে, একটার সাথে আরেকটা সংযোগ আছে।
এই জন্য শুধু দুইটা যোগ করলে উত্তর সঠিক হবে না, যোগ করলে উত্তর ভুল হতে পারে। আচ্ছা 9 নাম্বার করলাম। পরবর্তীতে আমি শুধু একটু দেখা দিই, মানে শুধু মুখে বলছি, এগুলো অবশ্যই তোমরা করতে পারবে যা শিখেছো তার আলোকে। আমি এবার নমুনার ক্ষেত্র সম্ভাবনা ট্রি এদিকে যাব। 10 নাম্বার মুখে মুখে বলছে, তোমরা করে ফেলবে। কোন একটি স্বাস্থ্য কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী কম ওজনের শিশু আছে 155টি। 155টি হচ্ছে কম ওজনের শিশু, এটা কম শুধু লিখলাম, কম ওজনের শিশু। স্বাভাবিক ওজনের শিশু হচ্ছে 386, আর বেশি ওজনের শিশু হচ্ছে 98। তাহলে টোটাল শিশু কয়জন? সব যোগ করলে 639। 639 বের করে বলছো। আচ্ছা টোটাল হচ্ছে 639। यस স্যার। 639। এখন আমরা দৈবভাবে, মানে না লটারি করার মতো দৈবভাবে যদি একটা শিশুকে নির্বাচন করি, তাহলে সেটা বেশি ওজনের হওয়ার সম্ভাবনা কত? বেশি ওজনের অনুগুলো কয়টা আছে? 98টা আছে, আর মোট হচ্ছে 39। এগুলো সুন্দর করে লিখে 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 অঙ্ক করবে। আমি শুধু এখন জাস্ট অঙ্ক তো শুধু অল্প একটু, কিন্তু লিখতে হয় অনেক স্যার। লিখতে হবে তো, না হলে তুমি নাম্বার পাবে না। শুধু অঙ্ক করে দিলে নাম্বার পাবে না, অঙ্ক অবশ্যই লিখে লিখে সুন্দর করে করবে। তার মার্কেট প্রশ্ন তুমি শুধু উত্তর লিখে নিয়ে এসে হবে না। 11 নাম্বার, কোন একটি ফ্যাক্টরিতে নিয়োগকৃত লোকদের কাজের ধরন অনুসারে 4 ভাগে ভাগ করা হয়েছে। ব্যবস্থাপনাতে রয়েছে হচ্ছে 157 জন, পরিদর্শক হিসেবে রয়েছে 52 জন, উৎপাদন কাজে 1473 জন, অফিসিয়াল কাজে রয়েছে 215 জন। সর্বমোট যোগ করলে পাবে যে কয়জন আছে সর্বমোট। তো একজনকে দৈবভাবে নির্বাচন করলে লোকটি ক খ গ 3টা অঙ্ক আছে। ক নাম্বার, ব্যবস্থাপনায় নিয়োজিত সম্ভাবনা সব যোগ করে ওটা দ্বারা ওই ব্যবস্থাপনাকে ভাগ করলে হয়ে যাবে ব্যবস্থাপনা অথবা উৎপাদক। তখন ব্যবস্থাপনা এবং উৎপাদক এই দুইটাকে যোগ করে কত বলে আছে সেটা দেখতে হবে, অথবা বললে যোগ করে দেখতে হবে দুইজন মিলে কত আছে। উৎপাদন কাজে নিয়োজিত নয়, উৎপাদনে নিয়োজিত নয়, তো দুই ভাবে করতে হবে। একটা হচ্ছে উৎপাদনে নয় এরকম কয়জন আছে, তো 1473 বাদে অন্যগুলো যোগ করতে হবে। 157, 52 এবং 215 উৎপাদনেরটা বাদ দিয়ে অন্যগুলো যোগ করতে হবে। এটা একটা পন্থা আছে, এটাকে তখন মোট দিয়ে ভাগ করলে উৎপাদনে 9 বের হবে। আরেকটা হচ্ছে উৎপাদনে কয়জন সেটা বার করতে পারো। উৎপাদনে কয়জন? উৎপাদনে হচ্ছে 1473 ডিভাইডেড বাই মোট যেটা সেটা। এখন এটা আসলে হচ্ছে উৎপাদনে, উৎপাদনে 9, তখন আসবে 1 মাইনাস, এটা বাদ দিয়ে 1 মাইনাস, কারণ আমাদের সম্ভাবনার সর্বমোট নাম্বার হচ্ছে, সর্বোচ্চ নাম্বার হচ্ছে 1 থেকে বিয়োগ যাবে। ঠিক আছে স্যার আরেকবার বলেন। আচ্ছা টোটালটা কত আসে সেটা বলতো। 1473 তো আসছে উৎপাদন, টোটালটা কত? 1897 আচ্ছা 1897। এখানে এটা হচ্ছে উৎপাদনে হওয়ার সম্ভাবনা। আমরা যাকে নির্বাচন করব দৈবভাবে সেই লোকটা উৎপাদনের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা হচ্ছে, উৎপাদন কাজে নিয়োজিত এটা হওয়ার সম্ভাবনা হচ্ছে 1473 বাই 1897। এখন না হওয়ার সম্ভাবনা কত? হওয়ার সম্ভাবনা থেকে যদি তুমি না হওয়ার সম্ভাবনা বের করো তাহলে কি হবে? 1 মাইনাস, তখন হবে 1 মাইনাস, 1 থেকে মাইনাস করতে হবে। এটা হচ্ছে হওয়ার সম্ভাবনা। সাপোজ হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে আমরা ই দিলাম পি অফ ই, তাহলে পি অফ ই গ্যাস, ই গ্যাস মানে কি? ই হবে না, এর বিপরীত, এটাই কত হচ্ছে 1 মাইনাস। তো যে কোনো ক্ষেত্রে যখন না হওয়ার কথা বলবে তখন হওয়ার কথা থেকে, হওয়ার কথাটা না হওয়া থেকে 1 থেকে বিয়োগ করলে না হওয়াটা আসবে। বুঝতে পারছো বিষয়টা? বুঝতে পারছি। অথবা বললে যোগ করতে পারবে তখনই যখন তাদের মধ্যে কোনো কমন থাকবে না। কমন থাকলে তখন কিন্তু কমনটাকে আমরা বাদ দিতে হবে। যেমন আমরা 9 নম্বরে বাদ দিলাম এর আগেরটাই। হ্যাঁ 6 দুইবার আসছিল, জোরের মধ্যে 6 আছে, 3 দ্বারা বিভাজনের মধ্যে 6 আছে। 6 কিন্তু একটা ধরতে হবে, মানে ইউনিয়ন করে নিয়ে করতে হবে। 12 নম্বর, 2000 লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার
এক বছরে নিম্নলিখিত সংখ্যকবার ট্রাফিক আইন ভঙ্গ করেছে। 0 আইন ভঙ্গ করেছে 1910 জন, একটা আইন ভঙ্গ করেছে 46 জন, দুইটা আইন ভঙ্গ করেছে 18 জন, তিনটা আইন ভঙ্গ করেছে 12 জন, চারটা আইন ভঙ্গ করেছে 9 জন, 4-এর অধিক আইন ভঙ্গ করেছে 5 জন। বিভিন্ন ভাবে ক্যাটাগরি করে ভাগ করা আছে। টোটাল বের করতে হবে আসলে কয়জন লোক সেখানে ছিল। ক নাম্বার, একজন ড্রাইভারকে দৈবভাবে নির্বাচন করলে ড্রাইভারটি একটি আইন ভঙ্গ করার সম্ভাবনা কত? তাহলে একটি আইন ভঙ্গ করেছে কয়জন? 46 জন। এই 46 জনকে টোটালটা দিয়ে ভাগ করলে চলে আসবে একটি আইন ভঙ্গ করার সম্ভাবনা। ড্রাইভারটির 4-এর অধিক আইন ভঙ্গ করার সম্ভাবনা কত? 4-এর অধিক কয়জন ভঙ্গ করেছে সেটা 5 জন ভঙ্গ করেছে, 5 জনকে টোটাল দিয়ে ভাগ করলে হয়ে যাবে। কোশ্চেন ছিল। হ্যাঁ বলো নাবিদ। এটা কি দশমিকে অ্যানসার আনা যাবে? যদি আমি চাই দশমিকে আনতে? দশমিকে আনার দরকার নাই, আনা যাবে, সমস্যা নাই, তবে দশমিকে না রাখাটাই ভালো। পয়েন্টে কি বলে ভগ্নাংশ রাখাই ভালো। তবে দশমিকে নেওয়া যাবে, কারণ নৈবেদিকের ক্ষেত্রে দেখো দশমিক দেওয়া আছে 6 নম্বর বহু নির্বাচনীতে 0.75 দেওয়া আছে। তো 12 পর্যন্ত আমাদের স্বাভাবিকভাবে অঙ্ক হলো। এখন আমরা জানবো নমুনার ক্ষেত্র কি আর নমুনা বিন্দু কি। কোন একটা পরীক্ষায় উপাদান সম্ভাব্য যতগুলো ফলাফল আসতে পারে, কোন একটা পরীক্ষাতে সম্ভাব্য যতগুলো ফলাফল আসতে পারে সেই ফলাফলের সেটকে বলে নমুনা ক্ষেত্র। তো সম্ভাব্য ফলাফলকে নমুনা ক্ষেত্র বলে নাকি সম্ভাব্য ফলাফলের সেটকে নমুনা ক্ষেত্র বলে? সেটকে নমুনা ক্ষেত্র বলা হয়। সেট হতে হবে, নমুনা ক্ষেত্র একটা সেট। আর নমুনা ক্ষেত্র সেই সেটের এক একটা উপাদানকে বলা হয় নমুনা বিন্দু। নমুনা সেটের নমুনা ক্ষেত্র তো একটা সেট, তো সেই সেটের এক একটা উপাদানকে কি বলা হয়? নমুনা বিন্দু। আচ্ছা, মনে করো আমরা একটা নিক্ষেপ করবো হচ্ছে একটা মুদ্রা একবার, একটা মুদ্রা একবার নিক্ষেপ করতে হবে। এইচ আসতে পারে আর টেল আসতে পারে। এইচ মানে হেড, টি মানে টেল। এই মাঝখানে কমা দিয়ে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, তাহলে এটাই হচ্ছে নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্রকে এস লেখা হয়, এস ইকুয়াল টু এইচ টি। এটাই হচ্ছে একটা মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। এখানে নমুনা বিন্দু কোনটা? এইচ একটা, টি একটা। নমুনা বিন্দুর সংখ্যাটাই হচ্ছে সম্ভাব্য সমগ্র ফলাফল, অথবা নমুনা ক্ষেত্রের যে উপাদান সংখ্যা সেটাই হচ্ছে সম্ভাব্য সমগ্র সম্ভাব্য সম্ভাবনা। এইচ একটা, টি একটা। একটা মুদ্রা যদি দুইবার নিক্ষেপ করা হয় অথবা দুইটা মুদ্রা যদি একসাথে নিক্ষেপ করা হয়, একটা মুদ্রা দুইবার নিক্ষেপ অথবা দুইটা মুদ্রা একসাথে নিক্ষেপ, একই জিনিস আসবে। তো আমরা ধরলাম যে প্রথমটাতে এইচ পরেরটাতে এইচ, প্রথমটাতে এইচ পরেরটাতে টি, প্রথমটাতে টি পরেরটাতে এইচ, প্রথমটাতে টি পরেরটাতে টি। তাহলে মোট কয়টা আসলো? 4টা। এই 4টা নমুনা বিন্দু, একটা 4টা নমুনা বিন্দু মিলে যে সেটটা হবে সেটা হচ্ছে দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ অথবা একটি মুদ্রা দুইবার নিক্ষেপের নমুনা ক্ষেত্র। আর এই নমুনা ক্ষেত্র এক একটা উপাদান এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি, এগুলো হচ্ছে এক একটা কি নমুনা বিন্দু। নমুনা ক্ষেত্র, নমুনা বিন্দু। 3টা মুদ্রা নিক্ষেপ করলে কি হবে? 3টা মুদ্রা নিক্ষেপ করলে এইচ 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 টি এইচ এইচ টি এইচ এইচ চারটা হয়েছে। ঠিক একইভাবে টি দিয়ে আবার 4টা হবে, শুধু এইচ এর জায়গায় টি দিলে আবার 4টা হবে। মোট হবে হচ্ছে 8টা। এই 8টা হচ্ছে নমুনা বিন্দু, আর 8টা নমুনা বিন্দুকে নিয়ে যে সেট এস, সেই সেটের নাম হচ্ছে নমুনা ক্ষেত্র। আচ্ছা, তাই কিছুটা উপসেটের মতো না, 2 টু দি পাওয়ার n এর সূত্র। 2 টু দি পাওয়ার n এর মতো হবে তখনই যখন আমরা শুধু মুদ্রা নিক্ষেপ করতেছি। 2 একবার, তখনই 3বার নিক্ষেপ। এবার ছক্কা নিক্ষেপ করলে কি হয় সেটা তো আমরা 9 নম্বরে দেখলাম। ছক্কা নিক্ষেপ একবার করলে 1 2 3 4 5 6 পর্যন্ত আসে। দুইবার নিক্ষেপ করলে 1 1 1 2 1 3 এভাবে মোট 36টা আসবে। আবার একটা মুদ্রা, একটা ছক্কা একটা মুদ্রা, 6 কে গুণ 12টা আসবে। একটা ছক্কা দুইটা মুদ্রা, তাহলে 24টা আসবে। 24 ভাবে আসতে পারে।
এখন প্রশ্ন হচ্ছে নমুনা ক্ষেত্র নির্ণয়ের সহজ কোনো পন্থা আছে কিনা। নমুনা ক্ষেত্র নির্ণয়ের জন্য একটা পন্থা আছে, মজার পন্থা, সেটার নামই হচ্ছে সম্ভাবনা ট্রি। আমরা এখন সম্ভাবনা ট্রি দেখব। এটার নাম কি? সম্ভাবনা ট্রি। প্রবাবিলিটি ট্রি। এই কারণে যে একটা গাছ যেমন একটা মূল থেকে, একটা ভিত্তি থেকে গাছটা উপর থেকে কাণ্ডের উপরে উঠে তারপর অনেক ডালপালা দিয়ে চারিদিকে প্রসারিত হয়ে যায়, চারিদিকে ঠিক এরকম ভাবে সম্ভাবনাটাও একটা ঘটনা থেকে শুরু হবে এবং সেখান থেকে ডালপালা হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। তো আমরা আগে উদাহরণে একটা অঙ্ক দেখি। একটা উদাহরণ ভালো করে ফলো করলে হয়ে যাবে, সেটা একটা বা দুইটা উদাহরণ। উদাহরণ 7, উদাহরণ 8। উদাহরণ 7, উদাহরণ 8। উদাহরণ 7 হচ্ছে একটা মুদ্রা 3 বার নিক্ষেপ, আর উদাহরণ 8 হচ্ছে একটা ছক্কা আর একটা মুদ্রা। তো এই দুইটা করলে মোটামুটি হয়ে যায়। একটা মুদ্রা 3 বার নিক্ষেপ অথবা 3টা মুদ্রা একসাথে নিক্ষেপ, একই বিষয়। একটা মুদ্রা 3 বার নিক্ষেপ অথবা 3টা মুদ্রা একসাথে নিক্ষেপ, বিষয়টা একই কিন্তু লেখার ধরনটা ভিন্ন। 3টা মুদ্রা একসাথে নিক্ষেপ করলে প্রথম মুদ্রার পিঠ, দ্বিতীয় মুদ্রার পিঠ, তৃতীয় মুদ্রার পিঠ, কারণ মুদ্রা 3টা। আর একটা মুদ্রা 3 বার নিক্ষেপ করলে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, কথাটা শুধু ভিন্ন হবে। তো সম্ভাবনা ট্রি, কিসের সম্ভাবনা ট্রি? আমরা করতেছি এখন 3টি মুদ্রা। 3টি মুদ্রা, 3টি মুদ্রা একত্রে নিক্ষেপ। 3টি মুদ্রা একত্রে নিক্ষেপ যদি করা হয় তাহলে প্রথম মুদ্রার পিঠ কি আসতে পারে? প্রথম মুদ্রার পিঠ এটা হচ্ছে আমাদের গাছের গোড়া। গাছ কিন্তু বিভিন্ন রকম হয়, গাছ নিচ থেকে উপরে যায়, বাম থেকে ডান, ডান থেকে বাম, আর উপর থেকে নিচেও আসে, এরকম গাছও আছে। তো আমাদের কোরআন এবং সুন্নাহ থেকে আমরা জানতে পারি যে জান্নাতের যে গাছগুলো হবে সেগুলো উপর দিকে থেকে নিচের দিকে আসবে। আমরা এরকম গাছ টবে করে লাগাতে পারবো। উপরে যদি টবে একটা গাছ লাগাই আর গাছটার সবকিছু ডালপালা নিচের দিকে দিয়ে দিলাম তাহলে নিচের দিকে আসবে। উপরে ঝুলাই রাখলেও হবে স্যার, নিচের দিকে নেমে যাবে। উপর থেকে একবারে ঝুলা দিলে তো পড়ে যাবে, মানে ইয়াটা থাকবে, তোমার টপটা উপর দিকে হয়ে গাছটা থাকবে উপরে কিন্তু কাণ্ডগুলো নিচে চলে আসবে স্যার। মাটির জায়গায় সিমেন্ট দিতে হবে নিচের দিকে। ইয়েস স্যার। তারপরে আঙ্গুর গাছ দেখো, আঙ্গুর গাছ বা মাচা যে সমস্ত গাছ করা হয় এর নিচ থেকে গিয়ে আবার কিন্তু উপর থেকে আবার নিচের দিকে আসে। ইয়েস স্যার। গাছ আমরা সাধারণত বইতে যেটা আছে উপর থেকে নিচে আসছে, তো বাধ্যতামূলক না, তোমার উপর থেকে নিচে দিতে পারো, বাম থেকে ডান, ডান থেকে বাম, আবার নিচ থেকে উপর, তোমার যেভাবে ইচ্ছা গাছ দিতে পারো। তো আমি বইটাকে ফলো করলাম উপর থেকে নিচ। তো প্রথম মুদ্রার পিঠ হতে পারে, বইয়ের গাছটাই ফলো করে, বইয়ের গাছটাকে ফলো করলাম উপর থেকে নিচ। প্রথম মুদ্রা কি আসতে পারে? এইচ, আর হচ্ছে টি আসতে পারে। এটা গেল প্রথম মুদ্রা। এবার আসবে দ্বিতীয় মুদ্রার পিঠ। দ্বিতীয় মুদ্রার পিঠ, আর এখানে হচ্ছে এটাও চিত্রকে আঁকায় দেখানো লাগবে। হ্যাঁ, চিত্র সম্ভাবনা ট্রি তৈরি করো, সম্ভাবনা ট্রি এর মাধ্যমে নমুনা ক্ষেত্র তৈরি করো। এটা একটা আলাদা প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন। শুধু চিত্র আকারে তোমার 4 মার্ক, চিত্র আকারে নমুনা ক্ষেত্র লিখতে এতটুকুতে 4 মার্ক। দ্বিতীয় মুদ্রার পিঠ, দ্বিতীয় মুদ্রার পিঠ আবার কি হতে পারে? এইচ টি। দ্বিতীয় মুদ্রার পিঠ আবার দুইটা হতে পারে, এইচ আর এইচ টি। আচ্ছা, এবার হচ্ছে তৃতীয় মুদ্রার পিঠ। তৃতীয় মুদ্রার পিঠ, প্রত্যেকটাতে এখন তৃতীয় মুদ্রার পিঠ লিখতে হবে। আমি শুধু তৃতীয় লিখলাম সংক্ষেপে, তৃতীয়। তোমাদের কিন্তু সুন্দর করে লিখতে হবে তৃতীয় মুদ্রার পিঠ। চিত্রটাও সুন্দর যেন হয়, সুন্দর না হলে তো নাম্বার, সুন্দর নাম্বার পাওয়া যাবে না। চিত্রটাও সুন্দর হতে হবে, দেখতে যেন ভালো লাগে। পেন্সিল দিয়ে চিত্র আঁকবে অবশ্যই। আচ্ছা, তৃতীয় মুদ্রা থেকে আবার কয়টা বানাতে পারি? দুইটা করে, এইচ টি
মুদ্রা তো হেড আর টেল ছাড়া আর কিছু নাই, সবই হেড আর টেল, হেড আর টেল। আচ্ছা, সর্বশেষ গাছের, এটা তো একটা গাছ, তো সর্বশেষ গাছের ফল স্যার। মাথায় গিয়ে ফল ধরবে না? ইয়েস স্যার। এই ফলটাই ফুল স্যার, ফুল থেকে ফল। ফলাফল। তো এই গাছের ফলাফল, এই জায়গাতে একটা ফল ধরলো, এই ফলটা হচ্ছে এইচ এইচ এইচ। এই ফলটা কিভাবে আসছে? যেখানে এইচ 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 মিলে এই লাইনে এইচ 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 ফলটা ধরেছে। এইখানে একটা ফল ধরবে এইচ এইচ টি, এইখানে একটা ফল ধরবে এইচ টি এইচ, এখানে একটা ফল ধরবে এইচ টি টি, এখানে একটা ফল ধরবে টি এইচ এইচ, এখানে একটা ফল ধরবে টি এইচ, এখানে ফল ধরবে টি টি এইচ, এখানে ফল ধরবে টি টি টি। কথা হচ্ছে স্যার এই ফলগুলো একটাও খাইনি। একটা 8টা ফল ধরেছে, কোনো ফলে আসলে খাওয়া যাবে না। মনে মনে আমিও খাইনি, ফেলে দিস। মনে মনে সবগুলো মজাই লাগতেছে। আচ্ছা, এখন নমুনা ক্ষেত্র লিখতে পারবো। অতএব এগুলো সব এক একটা কি নমুনা বিন্দু আসছে, ফল মানে এরা সব হচ্ছে নমুনা বিন্দু। তো নমুনা ক্ষেত্র S ইকুয়াল টু, এখন এগুলোকে লিখতে হবে সেটার মধ্যে এইচ 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 কমা এইচ এইচ টি ডট ডট ডট, এগুলো 8টা থাকবে এখানে। তাহলে এটা এতটুকুতে তোমাদের হচ্ছে 4 মার্ক, যে 3টি মুদ্রা একত্রে নমুনা ক্ষেত্র প্রবাবিলিটি তৈরি করে এবং নমুনা ক্ষেত্র তৈরি করে, বা নমুনা ক্ষেত্র প্রবাবিলিটি তৈরির মাধ্যমে নমুনা ক্ষেত্র তৈরি করে। স্যার বাংলায় কিছু লিখতে হবে না, শুধু আঁকাই রেখে দিব? বাংলাতে যে শুরুতে লিখবে এই যে উপরে 3টি মুদ্রা একত্রে নিক্ষেপ করার নমুনা প্রবাবিলিটি নিম্নে দেওয়া হলো দিয়ে এই যে বাংলা লেখা আছে, যে প্রথমে প্রথম মুদ্রার পিঠ, দ্বিতীয় মুদ্রার পিঠ, এভাবে লেখা আছে না, তৃতীয় মুদ্রার পিঠ, শেষে নমুনা ক্ষেত্র। এই বাংলা, আর কিছু লিখতে হবে না। স্যার আপনি গাছটা কিভাবে তৈরি করলেন আরেকবার বুঝিয়ে দেন। হ্যাঁ স্যার ওই যে প্রথম মুদ্রার পিঠের পরে দ্বিতীয় মুদ্রার পিঠ, তারপরে তৃতীয় মুদ্রার পিঠ, এটা কিভাবে লিখলেন? কিভাবে মানে প্রথম মুদ্রা থেকে দুই দিকে গেল, এই সার্কেল যে দুইটা পিঠ, আবার এখানে কলম দিয়ে লিখলো সুন্দর করে, দুইটা করে যাবে। আবার দ্বিতীয় মুদ্রা থেকে যে এই সার্কেল গুলো আসলো, সেখান থেকে তৃতীয় মুদ্রা, তৃতীয় মুদ্রা সব অনেকগুলো, প্রত্যেকটা সাথে তৃতীয় মুদ্রা। যদি চতুর্থ মুদ্রা হতো তাহলে আবার এখানে 16টা আসতো, মানে আবার প্রত্যেকটা দুইটা করে মানে ইয়া ধরতো। ওটা কি দিবে স্যার অতগুলো? মাত্র সবার শেষে না, দিবে কিনা বলা যাচ্ছে না, দেওয়া আছে তো, যে তোমার 18 নম্বর সৃজনশীলে, 18 নম্বর না 17 নম্বর সৃজনশীলে 4 বার নিক্ষেপ করার কথা বলা আছে। 2 টাকার একটা মুদ্রা 4 বার নিক্ষেপ, তো 4 বার নিক্ষেপ করলে কত হলো? নমুনা ক্ষেত্র এই স্যার ওখানে সবগুলো লিখতে হবে না, আপনি ডট ডট দিয়ে রাখছেন যে? হ্যাঁ সব লিখতে হবে, আমি না লিখলাম না, তোমরা লিখে নিবে, সব লিখতে হবে। ওকে ওকে স্যার। নমুনা ক্ষেত্র বের হয়ে গেল। এখন নমুনা ক্ষেত্র বের হয়ে যাওয়ার পরে আমরা যা কিছু আমাদের কাছে এখন যাবে সেগুলো আমরা বের করতে পারবো। যেমন সম্ভাবনা নির্ণয় করতে বলছে যে কেবল একটা টেল, কেবল একটা টেল কোথায় কোথায় আছে দেখো তো, ভাবছে একটা বিন্দু টেল ছাড়াই যাবে না। এই যে এখানে একটা আছে, এটা এখানে একটা আছে এইচটি, এখানে আছে 2 নম্বর, এখানে আছে 4 নম্বর, 5 নম্বর, 2 অন্যায় স্যার, আছে কেবল মাত্র 3টা। তো কেবলমাত্র একটাটি, এটার অনুকূল ঘটনা হচ্ছে 3টা, অর্থাৎ এ যদি এই ঘটনাটাকে এ ধরো, এই ইকুয়াল হবে সেকেন্ড ব্র্যাকেট, এটা সেট হবে, ঘটনাটা সেট হবে, সেটার ভিতরে ওই 3টা থাকবে, এইচএসটি, এইচটিএইচ আর টিএইচএইচ। তার অনুকূল ফলাফল কয়টা? 3টা। আর মোট ফলাফল 8টা। সমগ্র সম্ভাব্য ফলাফল 8। অতএব 3/8 করে দেওয়া আছে তোমাদের উদাহরণ 7 নম্বরে করে দেওয়া আছে। এটাকে কি বলে লেখা আছে? P1T লেখা আছে, P of 1T। 1T মানে হচ্ছে কেবল একটি টি, P1T, 1T মানে একটা টি। এরপরে কি বলা আছে? এইচ এইচ এইচ, 3টাতে হেড আসতে হবে। 3টাতে হেড এই ঘটনা কয়টা আছে? মাত্র একটা, একবারই আছে, একটাই আছে স্যার, 1/8। যদি 3টা একই হবে তাহলে 2টা হতো, কারণ তখন এইচ 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 হবে,
টি টি টিও হবে, তিনটা একই হতে হবে। তখন 2/8 হবে, 1/4 উত্তর হবে। যেহেতু সরাসরি হেডের কথা বলেছে এজন্য আমরা PHHH এর মান বের করলাম। গ নাম্বার কি বলা আছে? কমপক্ষে একটা টেল, কমপক্ষে টেল থাকতেই হবে, টেল না থাকা হওয়া যাবে এইচ আর এইচ বাদে সব 7টা আছে স্যার। তো 7টা হবে স্যার। প্রথমেরটা বাদে সবগুলোতে আছে। এইচটা শুধু বাদ যাবে। 7 জনের কাছে কমপক্ষে একটা টি আছে, একইভাবে কমপক্ষে একটা হেড বললেও 7টা হবে। শুধু রাস্তাটা বাদ যাবে। 7 জনের কাছে আছে। শুধু এটা। আরো কথা আছে, সর্বোচ্চ একটি টি, মানে টি না আসলেও কোনো সমস্যা নাই, টি আসলে সর্বোচ্চ একটি আসবে। তখন যে আগের টি ছিল 3 জনের কাছে, আর সাথে থাকবে একজন, টি একেবারে নাই, যে মোট 4 জন হবে। সর্বোচ্চ একটা টি, সর্বোচ্চ 2টা টি, তাহলে 7টা হবে, 3টা আসা যাবে না, 3টা টিটা বাদ। এই কথাগুলো বুঝে বুঝে নমুনা ক্ষেত্র তৈরি করতে হবে। তোমার কি বলে, এই কথাগুলো বুঝে বুঝে অনুকূল করতে পারলেই হয়ে গেল। অনুকূল ঘটনা করতে হবে স্যার। উদাহরণ 8 দেখে, উদাহরণ 8 এর প্রথমে ছক্কা নিক্ষেপ করলো, সেখান থেকে 1 2 3 4 5 6 আসলো, তারপরে মুদ্রা নিক্ষেপ করলো, সেখান থেকে HT মোট 12টা হবে। 1H 1T 2H 2T, এভাবে মোট স্যার সর্বোচ্চ একটা টি বললে কি ট্রিপল এইচ ওইটাও ধরবো? হ্যাঁ, ট্রিপল এইচ ও ধরবে, কারণ তখন তো টি না থাকলে কোনো সমস্যা নাই। আচ্ছা স্যার ডবল টি যেটা আছে এটা বাদ, ডবল টি আর ট্রিপল টি বাদ। হ্যাঁ, ডবল টি বাদ, ট্রিপল টি বাদ, কিন্তু কোনো টি নাই সেটাও হবে, সর্বোচ্চ একটা টি। তো এই হচ্ছে, আমি আজকে মোটামুটি চেষ্টা করলাম তোমাদেরকে নমুনা ক্ষেত্র সম্ভাবনা টি বোঝানোর। আমাদের এই মোটামুটি আলোচনা সবই শেষ, এখন কিছু অঙ্ক করতে হবে, সৃজনশীল করতে হবে, তাহলে অধ্যায়টা একবারে কমপ্লিট হবে। তো আজকে এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থাকো। এইচডব্লিউ দিবেন না? এইচডব্লিউ হচ্ছে তোমাদের, তাহলে পরবর্তী যে অঙ্কগুলো ঠিক করতে বলেছে, ওর পরের অঙ্ক 10 থেকে 13, 10 থেকে 12 পর্যন্ত তোমার একবারে সহজ হয়ে যাবে। 13 14 নম্বর, 13 14 13 14 নম্বরের টি এর অঙ্ক, 13 14, আর ওগুলো তো মুখে মুখে হয়ে যাবে নৈবেদ্যিকের অঙ্কের মতো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী কাল আসসালামু আলাইকুম। দেখা হওয়ার সম্ভাবনা আছে, ইনশাআল্লাহ স্যার। আবার না হওয়ার সম্ভাবনাও আছে, তাই না? নন আমাদের প্রবাবিলিটি। টিকা কয় তারিখ? 8 তারিখে কি দিবে? জানি না তো আমি, স্যার এটা তাহলে সুইট স্যারকে জিজ্ঞাসা করব। আমাদের স্যারকে জিজ্ঞেস করো। ঠিক আছে, জি স্যার। গ্রুপে জানিয়ে দেবে। টিয়াসটা জানা দিবে, সমস্যা নেই। ঠিক আছে।